শুদ্ধর বউ হবে কিনা এক পিতৃপরিচয়হীন মেয়ে? না বাবা, দুঃখিত। বাবার পরিচয় ছাড়া কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারি না। এই মেয়েকে ছাড়া তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। লিভিং রুমের এক কোনায় দাঁড়িয়ে থাকা সারহার কানে কথাটা বারবার প্রতিধ্বনিত হতে থাকলো। আজ যে জীবনের এই সত্য কথাটা নতুন শুনছে তা নয়, কিন্তু শুদ্ধর মুখে এই মুহূর্তে এই কথাটা আশা করেনি সারহা। অপলক দেখল এতদিনের পাপা বলা মানুষটাকে, যার আদরে আজ সে এতটা বড়, যাকে নিজের বাবার জায়গা অনায়াসে দিয়ে দিয়েছে সে। সোফায় বসা শিহাব সাহেব চোখের চশমাটা ঠিক করলেন। শুদ্ধ তার একমাত্র ছেলে, তার সাথেই সারহার বিয়ের কথা তিনি নিজেই তুলেছিলেন। মেয়েটাকে সেই যে কুড়িয়ে আনলেন, সেই দিনের পর থেকে চোখের আড়াল করেননি তিনি। তাই তো নিজের কাছেই সারাটা জীবন রাখার জন্য শুদ্ধর বউ করতে চেয়েছিলেন। কিন্তু শুদ্ধ, সে তো মাত্রই নিজের ডিসিশন বলে দিল। শিহাব সাহেব সোজা সারহার দিকে তাকালেন। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নিশ্চয় চোখের জল ফেলছে। শিহাব সাহেব শুদ্ধর দিকে তাকালেন। তার ছেলে রাগান্বিত হয়ে পাশেই সোফায় বসে আছে, এক হাতে কপাল চেপে ধরে রেখেছে। সারহা আর সেখানে থাকলো না, এক দৌড়ে নিজের জন্য বরাদ্দ করা রুমে চলে গেল। এইসব কথা তার বারবার শুনতে ভালো লাগে না। শিহাব সাহেব বললেন, তুমি কি অন্য কাউকে ভালোবাসো বা পছন্দ করো? নো ড্যাড, কিন্তু আমি সারহাকে বিয়ে করতে পারবো না। তাহলে কান খুলে শুনে নাও শুদ্ধ, আজ হয় তুমি সারহাকে বিয়ে করবে, আর না হয় আমার মরা মুখ দেখবে। শুদ্ধ চরম বিস্ময় নিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে দেখল। এগুলো কি ধরনের কথা বাবা? আমি এমন বাজে কথা চিন্তাও করব না, কিন্তু তুমি এই কথাটাকে এতটা জোর দিয়ে কেন বলছো? যা বলেছি তা ভেবে চিন্তেই বলেছি শুদ্ধ। তুমি জানো নিশ্চয়ই আমি সারহাকে কত ছোট একটা কাপড়ে মোড়ানো অবস্থায় নিয়ে এসেছিলাম। সেই মেয়েকে আজ এত বড় করেছি, শিক্ষিত বানিয়েছি। সেই মেয়ের বিয়ের বয়স হয়েছে শুদ্ধ। এলাকার মানুষ আমায় বলে আমি নাকি মেয়েটার ভালো ঘরে বিয়ে দিতে পারবো না। সত্য সর্বদাই ফুটন্ত হয়, তাই বলে ওই সত্যর জন্য ফুলের মতো মেয়েটার জীবন এলোমেলো হবে? আমি জানি আমার ছেলে কেমন। আমার ছেলের চেয়ে ওই ফুল কারোর কাছেই ফুটন্ত থাকবে না। আর আমি মেয়েটাকে দূরে রেখে ভালোও থাকতে পারবো না শুদ্ধ। আমি বাবা হয়ে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার মেয়েটাকে মেনে নাও। অন্তত আমার কথা ভেবে। আমি কি ওর বাবা হয়ে উঠতে পারিনি তাহলে? আমার শিক্ষা কি ও পায়নি? শুদ্ধ মাথা নিচু করে বসেছিল। বাবার কথা অনুরোধ ফেলার সাহস তার নেই, আবার সারাহাকে বিয়ে করার ইচ্ছাও তার নেই। কিভাবে সংসার হবে? শুদ্ধর চোখে জল আসতে চাইল নিজের পরিস্থিতির কথা ভেবে, তবে ছেলেদের চোখে জল শোভা পায় না বলে সেই কাজটাও সে করল না। অনেকটা সময় যাওয়ার পর বলল, আমি বিয়ে করলে তুমি খুশি হবে তাই না ড্যাড? তাহলে বিয়ের আয়োজন করো। সারহাকে সাজাতে এসেছে পার্লার থেকে। আজ শুক্রবার বিকালে বিয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশেপাশের আত্মীয়দের সকলকেই দাওয়াত করেছে। এরা সবাই শুদ্ধর দাদুর বাসা আর নানুর বাসার বেশি। সারহার তো আপন বলতে কেউ নেই, শুধু কলেজের দুজন মেয়ে ফ্রেন্ড এসেছে। শিহাব সাহেবও ওদের আসতে বলেছেন। 2 দিন ধরে শুদ্ধর মা জেসমিন কথা বলছে না সারাহার সাথে। তিনি প্রথম থেকেই কম দেখতে পারেন এই সারাহাকে। কখনো কল্পনাও করেননি তার এই অপ্রিয় মেয়েটাকে একদিন ছেলের বউ হিসাবে দেখতে হবে। শুধুমাত্র স্বামীর কথার উপরে কথা বলতে না পারাই সবটা চুপচাপ দেখতে হচ্ছে তাকে। শুদ্ধর মামা মামিরা এসে এর মাঝে আবারও উস্কে দিচ্ছে জেসমিনকে। এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দিতে বল শিহাবকে। এই মেয়ে নিয়ে অনেক ঝামেলা হবে কিন্তু। তাছাড়া ছোট থেকে মানুষ করেছে, এই অনেক। আজকাল কেউ এরকমটাও কত করে না। এখন আবার এই মেয়েকে ছেলের বউ কেন করতে হবে? জেসমিন শুনল সবটা। শুদ্ধর মুখ শুকনো। কাছের বন্ধুরা এসেছে বিয়েতে, তাদের সাথেই সময় কাটাচ্ছে সে। মুখে হাসি নেই, কেন নেই? মা হয়ে জেসমিন সব জানে বোঝে। ছেলেটা কি কখনো সুখী হবে? যদি না হয়? তিনি শিহাবকে খুঁজলেন। এখনো সত্য সময় আছে বিয়েটা বন্ধ করার।
শিহাব সাহেব হেসে হেসে অতিথিদের সাথে কথা বলছিলেন। সাদা পাঞ্জাবি পায়জামায় তাকে আরো বেশি স্নিগ্ধ দেখাচ্ছে। জেসমিন পাশে গিয়ে বলল, শুনুন না, আপনার সাথে আমার কিছু কথা ছিল, খুবই দরকারি। শিহাব সাহেব চলে এলেন স্ত্রীর সাথে ফাঁকা স্থানে। কি বলবে বলছিলে? বিয়েটা না করলেই না। ছেলের মন খারাপ, আমি মা হয়ে এসব দেখতে পারছি না। আপনি এরকম কেন করছেন? সারাহার জন্য আমরা ভালো ছেলে খুঁজবো। এখন আর এসব বলো না জেসমিন, এই বিয়ের কাজ অনেক দূর এগিয়ে এসেছে। এখন বিয়ে না হলে সারাহার কি হবে ভেবেছো? মহল্লার মানুষ কি রেখে কি বলবে তা তুমি ভাবতে পারছো? আমি কেন ওর কথা ভাববো? আমি আমার ছেলের কথা ভাববো। আমার ছেলের কিসে ভালো হবে আমি সেই কথাই চিন্তা করব। ওর জন্য কেন এত ভাবছো তুমি? যার কথা ওর নিজের বাবা মাই কখনো ভাবেনি, তার কথা কেন আমাদেরকে এত ভাবতে হবে? ও কি আমাদের রক্ত আর শুদ্ধ? ওর কথা ভাববো না? ও আমার একমাত্র সন্তান। একটা মায়ের কখন সুখ লাগে তুমি জানো? যখন সন্তানের মুখে হাসি থাকে। আমার ছেলের মুখটা 2 দিন তুমি দেখেছো? ওর কথা কেন ভাবো না তুমি? তুমি এতটা পাষাণ কেন? কেমন বাবা তুমি? বলতে বলতেই জেসমিন কেঁদে ফেলল। শিহাব অবাক চোখে স্ত্রীকে দেখলেন। আজ পর্যন্ত এই প্রথম তার স্ত্রী তার কাছে কৈফিয়ত চাইছে, তবে তিনি পণ করলেন কিছুই বলবেন না। জেসমিন উত্তরের অপেক্ষা না করে উত্তর না পেয়ে চলে গেল। বয়স্ক মায়ের কোলে মাথা রেখে কাঁদতে শুরু করলো। রাত তখন মধ্যভাগে, ঘড়ির কাঁটায় 12টার ঘর পেরিয়েছে। শুদ্ধর রুমের বিছানায় বসে আছে সারহা। 2 হাঁটু ভাঁজ করে তার উপর মাথা দিয়ে রেখেছে। সোফায় বসে একের পর এক সিগারেটের ধোঁয়া ফুঁকছে শুদ্ধ। সারহা কিছুটা হলেও শুদ্ধের মনের অবস্থা আন্দাজ করতে পারছে। তুই ওভাবে বসে আছিস কেন এখনো? ধমকে কেঁপে উঠল সারহা। ছোট দেহ খানা যেন। মাথা তুলে চাইল শুদ্ধের দিকে। তুই কি এখন ভাবছিস আমি তোকে স্ত্রীর মর্যাদা দিব? এই জন্য এসেছিস এই রুমে? সারহা চোখ ছোট ছোট করে বানালো। ওর চোখ ফুলে ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ কাঁদছিল মেয়েটা। সেসবকে না তোয়াক্কা করে শুদ্ধ ফের বলে উঠল, কাঁদছিস কেন? তুই তো আর তোর বাবা মায়ের ঘর ছেড়ে আরেক ঘরে আসিসনি। জন্ম থেকেই এখানে এসে পড়ে আছিস। আজ আবার একটা অধিকারও পেয়ে গেলি থাকার। তবে ভুলেও ভাবিস না আমি শুদ্ধ তোকে স্ত্রীর অধিকার দেব। শুদ্ধ থমকালো, লম্বা শ্বাস নিয়ে বলল, তুই বা কেমন বলি? আমি না হয় ড্যাডের কথায় মেনে নিয়েছিলাম, কিন্তু তুই তুই কি পারতি না বিয়েটা আটকাতে? চুপচাপ বিয়েটা করতে গেলি কেন? তোর এই মুখও আমার দেখতে ইচ্ছে করছে না এক মুহূর্ত। বের হ তুই, আমার রুমে থাকবি না আর এক মুহূর্তও না। বলতে বলতে সারাহার হাত ধরে রুমের দরজাটা খুলে বেলকনিতে রেখে আবারও দরজা লাগিয়ে দিল শুদ্ধ। সারহা বন্ধ দরজার দিকেই তাকিয়ে রইল কিছুটা সময়। এরপর ধপ করেই বসে পড়ল মেঝেতে। এখানে কি করে সে থাকবে সারাটা জীবন? পাপা কেন এমনটা জীবন উপহার দিল তাকে? সারা রাত সারহা বেলকনিতেই বসে রইল আর ভাবতে লাগলো সামনের দিনগুলো তার জন্য কেমন হবে, কি অপেক্ষা করছে। সারহার মনে পড়ল একটা দিনের কথা, যখন পাপা তাকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। প্রথম দিন শিহাব নিজেই সারহাকে সাথে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে এসেছিল। পরের দিন যখন সারহা স্কুলে ক্লাস করতে যাবে, সেই সময় শিহাব শুদ্ধকে বললেন, আজ থেকে ও তোমার সাথে যাবে আসবে। বাচ্চা মেয়ে, একা রাস্তায় চলাফেরা করতে পারবে না। সাইকেলের পেছনে তুলে নিয়ে যাবে, নিয়ে আসবে। শুদ্ধ ছোটবেলা থেকেই বাবার অনুগত সন্তান। নিয়ে তো গেল, কিন্তু আসার সময় বলে দিল, শোন, আমি আগে আগে চলে যাব বন্ধুদের সাথে নিয়ে, তোকে নিতে পারবো না। তুই আসার সময় দেখেছিস না কোন রাস্তা দিয়ে এসেছি? যাওয়ার সময়ও ওই রাস্তা দিয়েই চলে যাবি। আর খবরদার ড্যাডের কাছে নালিশ দিবি না আমার নামে, না হলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। সারহা স্কুল ছুটির পর গেটে এসে খুঁজতে লাগলো কোন রাস্তা দিয়ে যেন এসেছিল আসার সময়। মনে পড়ল না। যখন খেয়াল হলো ওর সামনে দিয়ে শুদ্ধর সাইকেল চলে যাচ্ছে, ও সাইকেলের পিছু নিল। সারহাকে পেছনে খেয়াল পড়তেই
সাইকেল আরো জোরে চালানো শুরু করলো শুদ্ধ। সারহা আর পারল না, পিছু ছুটতে ছুটতে সেই বেগের সাথে দৌড়ানো শুরু করলো। তবুও শুদ্ধ চলে গেল দৃষ্টি সীমানার বাইরে। একসময় রাস্তায় পড়ে গেল, হাঁপাতে লাগলো। পরের রাস্তাটুকু একা একা খেয়াল করতে করতে চলে এলো বাসায়। সেই দিন প্রথম বুঝেছিল সারহা বাসায় শুদ্ধর পাপার ভয়ে ওর সাথে ভালো ব্যবহার দেখালেও আসলে মন থেকে ওকে দেখতে পারে না। সে যাই হোক, ওটা হলো সারহার 6 বছরের জীবনের ধারণা। এরপর যখন আর একটু বড় হলো, তখন প্রয়োজন ব্যতীত সারাহার সাথে শুদ্ধ কথাই বলতো না। আর বলবেই বা কি? শুদ্ধ তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, দূরে চলে গেল, ওখানেই পড়াশোনা শেষ করলো, এখানেই জব নিল। মাস খানেক আগে খুলনায় চলে এলো। আর আসার পর সারাহার বিয়ের বয়স হলো, ছেলে পক্ষ দেখতে আসে, দেখে পছন্দও হয়। কিন্তু যখন জানতে পারে মেয়ের বাবা মা নেই, কারোর কার মেয়ে সেই হদিশও কেউ জানে না, কার না কার অবৈধ সন্তান রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, সেই মেয়েকে শিহাব আলম তুলে এনে বড় করেছেন, সেই মেয়েকে কেন তারা ছেলের জন্য নিবে? বারবার এমনটাই হচ্ছিল। সারহা আর লজ্জায় বিয়ে করার জন্য রাজি হচ্ছিল না। এই জন্য শিহাব আলম নিজের ছেলের সাথেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এতে করে মেয়েটা এই ফ্যামিলিতেই থাকবে, আলাদা করে কেউ কথা শোনাতে আসবে না। অথচ এইসব কি হয়ে গেল? সেই রাতে আর ঘুম হলো না। চোখ ভর্তি নির্ঘুম থাকার ফলে জ্বলে উঠল। পানি দিতে পারলে ভালো হতো, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, একটু ঘুমালে ভালো হতো, কিন্তু ঘুম যে ধরা দিচ্ছে না। রুমে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে বসে আছে শুদ্ধ। ওয়াশরুমে যাওয়ার দরকার সারহার, এভাবে আর কতটা সময় বসে থাকবে সে? দরজা উঠে মৃদু ধাক্কা দিল, শুদ্ধ রেসপন্স করলো না। সারহা আরো একটু জোরে ধাক্কা দিতেই শুদ্ধ দরজা খুলে দিল। হোয়াই আর ইউ পুশিং দ্য ডোর সো হার্ড? সারাহা আমতা আমতা করে নরম স্বরে বলল, আমার ওয়াশরুম প্রয়োজন। শুদ্ধ মুখ ভর্তি বিরক্তির ছাপ ফুটে উঠল। কিছু না বলে ওকে ভেতরে আসার জায়গাটা করে দিল। সারহা রুমে এসে অনেক আগে ওয়াশরুমে চলে গেল, গোসল সেরে নেওয়া দরকার। রুমে গিয়ে গতকালকের দেওয়া লাগেজ হাতে একটা 3 পিস নিয়ে গোসল দিতে ঢুকলো। শুদ্ধর ফুফাতো বোন অনিতা এসে রুমের দরজায় নক করলো। শুদ্ধ গিয়ে দরজা খুলে দিল। অনিতা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাবি কোথায়? ভাবি? অবাক হওয়ার ভান করছো কেন? গতকাল তোমার আর সারাহা আপুর বিয়ে হয়েছে না, সেই হিসাবে সে এখন আমার ভাবি, তাই না? কোথায় ভাবি? শুদ্ধ বিছানায় বসতে বসতে বলল, আমি কি তোর ভাবির খবর নিয়ে বসে আছি যে জানবো? অনিতা শুদ্ধকে মুখ ভেন্সি দিয়ে আশেপাশে নজর বুলিয়ে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমের থেকে পানি পড়ার শব্দ বুঝল। সারহা গোসল করে নিচ্ছে। অনিতা এবার 2 ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, ভাবিকে গোসলে পাঠিয়ে আমার সাথে মশকারি? যাই হোক, এলে বলবে মামা ডাইনিংয়ে অপেক্ষা করছে তার ছেলে বউয়ের জন্য। ভাবিকে গোসলে পাঠিয়ে আমার সাথে মশকারি? যাই হোক, এলে বলবে মামা ডাইনিংয়ে অপেক্ষা করছে তার ছেলে বউয়ের জন্য। আমি গেলাম, পার্সোনাল সময় কাটাও বলেই চোখ টিপে বের হলো রুম থেকে অনিতা। সারহা পিঙ্ক লং জর্জেট 3 পিস পরেছে, 2 হাতে স্বর্ণের মোটা রুলি পরেছে, গলায় চিকন চেন জলজল করছে, নাকে ছোট্ট পাথরের নাক ফুলটা ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। রুমে এসে ভেজা কাপড় নিয়দ নিয়ে বেলকুনিতে দিয়ে এলো। শুদ্ধ তখন রুমে নেই। সারহা একটু পরপর রুমের বাইরে এলো। শুদ্ধর 2 মামা মামি ফুপু ফুপা খালামণিরা সকলেই বিয়েতে এসেছে, সবাই আছে বলেই বাড়িটা থই থই করছে। এদের সবাইকে সারহার ভালো লাগে, তবে তারা যে আবার সবাই তাকে ভালোও দেখতে পারে এমনটাও নয়। সারহা ডাইনিংয়ে আসতেই শুদ্ধের বাবা শিহাব ডেকে উঠলেন, এখানে আয় মা, আমার পাশে বসে নাস্তা কর, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। সারাহা এই মানুষটার কোনো কথাই ফেলতে পারে না, চুপচাপ গিয়ে পাশে বসে নাস্তা করতে লাগলো। শুদ্ধর জন্য পাশে বসে নাস্তা করছে।
নাস্তা করা শেষ হতেই শিহাব আলম ভাই ও বোনের জামাইদের নিয়ে বাসার সামনের বাগানে চেয়ারে বসলেন আর সারাহাকে বলে গেলেন চা করে দিতে। কিচেনে চায়ের জন্য গরম পানি বসাতেই শুদ্ধর বড় খালা বলেন, আজকাল মেয়েরা বিয়ের পরের দিনই শাড়ি ছেড়ে থ্রি পিস পরে ঘুরে ফেরে। বলি এদের কি লজ্জা হয় না? বাড়ি ভর্তি কত গুরুজন, কোনটা নতুন বউ তা দেখে বোঝার কোনো উপায় আছে? শেখাবে কে এসব? শেখানোর তো কেউ নেই। সারহার গায়ে লাগলো কথাটা, তবে মুখের ওপর কিছু বলার সাহস হলো না। আলগোছে নিজের কাজে মন দিল সে। চা বানানো হতেই কাপে কাপে ঢেলে বাগানে নিয়ে গেল। সবাইকে দেওয়ার সময় শুদ্ধও সেখানে ছিল। ওর চায়ের কাপটা হাতে তুলে এগিয়ে দিতে চাইল, তার আগেই শুদ্ধ বলল, আমি এখন চা খাবো না। সারহা হাতটা নামিয়ে নিল, ট্রে সহ বাসার ভেতরে চলে এলো। দুপুরেও মানুষজনের অনেক থেকে গেল বলে বাবুর্চি দিয়েই রান্না করানো হলো। বিকেলের দিকে অনেকে আবার চলেও গেল। শুদ্ধর দাদি সাহারা আলম সাহারাকে বললেন, বিয়ের পরের দিন আমাদের বাড়ির ছেলের বউরা কিছু না কিছু রান্না করে, তা সারাহা আজ রাতের রান্নাটা তুই করবি কেমন? ঠিক আছে। দাদির কথা মতো সারহা রাতের রান্না করলো। সব খাবার টেবিলে সাজিয়ে দেওয়ার পর জেসমিন সবাইকে খাওয়ালো। শুদ্ধ সেই রাতে আর খাবার খেলো না, বাইরে থেকে খেয়ে এলো। সারহা কি ঠিক বুঝলো না কেন শুদ্ধ এই রাতের বেলা বাইরের খাবার খেয়ে এলো। আচ্ছা, স্ত্রী হিসাবে নাই মানুক, অন্তত খাবার খেতে কি সমস্যা? সাহারা আলম এক বাটি পায়েস ধরিয়ে দিলেন সারার হাতে। শুদ্ধকে দিবি, নে ধর। কেন? উনি তো খেয়ে এসেছেন বললেন। এখন কি এসব খাবে? খাবে খাবে। হাতে দিয়ে বলবি, স্ত্রীর হাতের মিষ্টি খাবার খেতে হয়, সংসার জীবন মধুর হবে, বুঝলি? সারহা কিছুই বলল না, শুধু পায়েসের বাটির দিকে তাকিয়ে রইল। সারহা রুমে এসে দেখলো শুদ্ধ ওয়াশরুমে গেছে। কি করবে ভাবতে ভাবতে পায়েসের বাটিটা টি টেবিলের পাশে রাখলো। তারপর ভাবলো আজ রাতে সে কোথায় থাকবে। এই রুমে থাকলে শুদ্ধ তাকে জায়গা দেবে না, বেলকনিতেও রোজ থাকা সম্ভব না। ও তো আর অ্যাঞ্জেল না যে সব পরিস্থিতি মানিয়ে নিতে পারবে। শুদ্ধর সাথে এই নিয়ে কথা বলতে হবে। ও যদি বলে দেয় ওর আগের রুমে গিয়ে থাকতে, তাহলে সে চলে যাবে লাগেজ নিয়ে। ওর ভাবনার মাঝে শুদ্ধ বের হলে একেবারে ট্রাউজার আর টি শার্ট প্যান্টে বিছানার দিকে যেতে যেতে একবার পায়েসের বাটি দেখলো। সেই ব্যাপারে কথা না বলে সরাসরি বলল, হোস্টেলে ফিরছিস কবে? সারহা মাথা নিচু করে বলল, তারপর জড়তা নিয়েই বলে ফেলল, পাপা আমার সব বই খাতা নিয়ে এসেছে হোস্টেল থেকে। শুদ্ধর ভুরু কুঁচকে গেল। নিয়ে এসেছে মানে? কেন? বই খাতা কেন নিয়ে এসেছে? হোস্টেলে আর যেতে দিবে না মনে হয়। ড্যাড এইসব করেছে? হুম। শুদ্ধ বিরক্তিতে দুই চোখ মাথা দোলায় দুই দিকে। এরপর বলে ওঠে, আজ থাকবি কোথায়? রুমে তো জায়গা পাবি না। সারহা মেঝে থেকে চোখ তুলল না। শুদ্ধ বুঝলো সারহা কিছু একটা ভাবছে, কিন্তু বলতে পারছে না। শুদ্ধ বলল, আজ তোর রুম খালি নেই, সেখানে নানি আর নোহারা শুয়ে রয়েছে। আজ রাতটা এই রুমেই থাক। ওরা যেদিন যায় সেই দিনই নিজের রুমে চলে যাবি। আর হ্যাঁ, আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখবি বাসায়। সারাহা একদিকে ঘাড় কাত করে বোঝালো সে রাজি। আমি শোবো কোথায়? সোফায়। সারাহা আর কথা বাড়ালো না। বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় রাখলো। ঘুমানোর আগে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়ল। শুদ্ধ ল্যাপটপে নিজের কাজ শেষ করে লাইট বন্ধ করে বিছানায় ঘুমিয়ে গেল। আর সারাহা হাতে রান্না করা তার জন্য প্রথম খাবারের রেসিপিটা অবহেলায় পড়ে রইল। পরের দিন সকালবেলায় সারাহা রুম থেকে বের হতেই জেসমিন বললেন, বাড়ির বউদের আরো সকালে উঠতে হয়, যা রান্না কর। আজ থেকে আমার ছেলের বউ তুই, তাই রান্না বান্নার দায়িত্ব সম্পূর্ণ তোকেই সামলাতে হবে, বুঝলি? হ্যাঁ আম্মু। জেসমিন সারার হাতের রান্নার দায়িত্ব তুলে দিয়ে বোনেদের সাথে গল্প করার জন্য চলে গেলেন। আজ ওরা চলে যাবে কিনা কি লাগে এই জন্য। আবার কবে আসবে বোনেরা কে জানে। এমনিতে কেউ তেমন বেড়াতে আসে না, আসবে কিভাবে? বাসার কাজ
এগুলোই তো ছুটি মেলে না বেড়ানোর জন্য। শুদ্ধর বিয়েতে এসেছে অনেক দিন পর। সারাহা রান্নাঘরে গিয়ে সকলের নাস্তা বানাতে লাগলো। শুদ্ধর চাচিরা গতকালকেই নিজেদের বাসায় চলে গেছে। আছে শুধু শুদ্ধর 3 খালা আর নানি নানা। মামারাও তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বিয়ে শেষ হতেই চলে গেছে। সারাহা সবার জন্যই নাস্তার আয়োজন করলো, একা হাতে সব করতে অনেকটা সময় লাগলো। ছোটবেলা থেকেই জেসমিনের সাথে হাতে হাতে সব কাজ করতে হয়েছে তাকে। এই সব থেকে সব রান্না সে শিখে নিয়েছে সারহা। প্রায় 2 ঘন্টা সময় পেরিয়ে টেবিল সাজিয়ে শিহাব আলমের রুমের দিকে গেল। সারহা ডাকতেই তিনি চলে এলেন। জেসমিনও বোনেদের নিয়ে এলেন। শুদ্ধ আর সকালে উপায় না পেয়ে বাসাতেই নাস্তা করে নিল। যদি আজ থেকে সারহা একাই রান্না করে তাহলে বাসায় না খেয়ে উপায় নেই শুদ্ধর। তবে যত দ্রুত সম্ভব ওকে হোস্টেলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। খাওয়ার সময় শুদ্ধর ছোট ছোট খালা বলল, শুদ্ধ বাবা, বিয়ে তো করে নিলি, দেখো বউ পেয়ে আবার মাকে ভুলে যেও না। মায়ের বিরুদ্ধে ছেলে বউরা অনেক কথাই রটায়। এইদিকে তোমার বউ তো আবার কার না কার পেটের সন্তান, পরিবার তো নাই, তাই ও চেষ্টা করবে না এই পরিবারটা অটুট থাকুক। শিহাব আলম শালিকার কথা শুনলেন, তারপর খেতে খেতে বলেন, তুমি তো চাইছো না মামুতা, তাহলে এখন এসব নিয়ে কথা কেন তুলছো? আমি কি এমনি কথা তুললাম দুলা ভাই? যাই বলুন না কেন, সারহা তো সত্যি জানে না ওর পরিবার কোথায়, ওর বাবা মা ওরা কারা। তাছাড়া এটাও জানে না ও সত্যি বৈধ নাকি অবৈধ সন্তান। কথাটা তিতকুটে লাগলেও সত্য দুলা ভাই, আপনি নিজেও তো জানেন না। ওর যদি পরিবার থাকতো তাহলে জন্ম দিয়ে কেউ রাস্তায় ময়লার মাঝে ফেলে রেখে যেত না। সারহা শুনল সবটা পাশে দাঁড়িয়ে, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে ওর। এভাবে কেউ মুখের ওপর যা নয় তাই কথা শোনাতে পারে? তার কি মনে হয়নি মেয়েটার এসব শুনলে কেমন লাগতে পারে? অবশ্য মনেই যদি করতেন তাহলে তো আর বলতেন না। চোখ দুটো অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল চুপটি করে। শিহাব আলম সেভাবেই মমতাকে বলল, সব কিছুর ওপর মানুষ। ও কোন পরিস্থিতিতে জন্ম নিয়েছে তা ওর হাতে ছিল না মমতা। বাবা মা কে বা কারা বা কোথায় আছে তাও জানে না। একজন মানুষের মূল্য বাবা মায়ের পরিচয়ের উপর নির্ভর করে না মমতা। সারহার চরিত্র, কাজ আর মনুষ্যত্বই ওর পরিচয়। সারহা যেমন ভাবেই জন্ম হোক, ওর জীবন অস্তিত্বের মূল আছে। ওর নিজের পরিচয় একদিন নিজেই দিবে। ওর যোগ্যতা সবাই নিজ চোখে দেখবে। আর 10 জনের মতো চলাফেরা করার ক্ষমতা রাখে। তুমি এই নিয়ে ভেবো না মমতা। আর রইল আমার সংসার, আমি সারাহাকে নিয়ে সেই শিক্ষা দেইনি যেখানে আমার পরিবারের ক্ষতি চাইবে ও। মমতা আর কিছুই বলল না। যেমনই হোক, শিহাব আলম কাউকেই ছেড়ে কথা বলেন না। এর বেশি কিছু বলল না, দেখা যাবে এর ওপর ক্ষেপে গেলে। কি দরকার এর থেকে? নিজের বোনের কানে যাওয়ার আগে কিছু মন্ত্র বলে শিখিয়ে দিয়ে যাবে। আসবো? আয় রে মা, কিছু বলবি? কিছু দরকার? না পাপা। যারা সারা শিহাব সাহেবের রকিং চেয়ারের পাশে গিয়ে বসলো টুল টেনে। শিহাব আলম চোখের চশমা খুলে বাম হাতে রাখলেন। তাহলে কি বলবি? আমি আমার রুমে থাকতে চাই পাপা, ওই রুমে আমার পড়াশোনা করতে সমস্যা হয়। শিহাব আলম চুপ থেকে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, তোর যেখানে সুবিধা হবে তুই সেখানেই থাকবি, এতে বলার কি আছে? তাহলে আরেকটা জিনিস চাইবো বাবা? বলার কি আছে, কি চাই তোর বল? আমি আবারও হোস্টেলে ফিরতে চাই। ওখানে থেকে আমার আরও ভালো হয় পাপা পড়াশোনা করতে। শিহাব আলম কেমন চোখে যেন দেখলো সারহাকে, তারপর বলল, মন থেকে চাইছিস? হ্যাঁ পাপা। আমার প্রতি ছুটিতে দিনে বাসায় চলে আসব। শিহাব আলম ভাবলেন অনেকটা সময় নিয়ে, তারপর বলেন, আচ্ছা, আমি তাহলে তোর জং থেকে রুমের জায়গা ব্যবস্থা করে দিচ্ছি।
কি বলিস? সারহা খুশি হলো। এরপর শুদ্ধর রুমে গিয়ে নিজের লাগেজ নিয়ে আবারও আগের রুমে চলে এলো। শুদ্ধ ওর চলে যাওয়াতে খুশি হলো আর অনেক খুশিও হলো, কারণ সারহা নিজে থেকেই এখান থেকে চলে যাওয়ার কথা শিহাব আলমের কানে দিয়ে এসেছে, আর সে রাজিও হয়েছে। শুদ্ধ, তুই এমন কেন করছিস সারহার সাথে? এমন তো নয় যে তুই কাউকে ভালোবাসতি আর তাকে বিয়ে করতে না পেরে উল্টো সারহাকে বিয়ে করতে হয়েছে বলে ওকে মেনে নিচ্ছিস না। তাহলে কেন এমন বিহেভ করছিস? সমস্যা তা নয় রিজু, আমি কাউকে ভালোবাসি না, তা তুই জানিস। আমার সমস্যা আসলে সারহাকে নিয়ে। বিশ্বাস কর, বিয়ে নিয়ে আমার কোনো পছন্দ অপছন্দ ছিল না। আমি ধরেই নিয়েছিলাম মম ড্যাড যেখানে চাইবে, যাকে নির্ধারণ করবে, আমি তাকেই বিয়ে করব, তার সাথে সুন্দর একটা সংসার সাজাবো। কিন্তু আমি কোশ্চিনকালেও ভাবনাই আনিনি যে যাকে আমি অপছন্দ করি তার সাথেই ড্যাড আমার বিয়ে দিতে চাইবে। অপছন্দ কেন? শুদ্ধ কপাল ঘুচিয়ে রিজুর মুখের দিকে চাইল, পরপর শক্ত ধারালো গলায় বলল, তুই জানিস রিজু, আমার ওকে অপছন্দ কেন? তারপর ও কেন জানতে চাস বল? ওর সাথে তোর বিয়ে হয়ে গেছে, তুই চাইলে এই পবিত্র সম্পর্কটাকে মিথ্যা হয়ে যাবে না। আর তুই সারাহাকে এই মুহূর্তে তোর স্ত্রীর অধিকার না দিয়ে পাপ করছিস। যদি তুই ওকে মেনেই না নিবি, তাহলে শুধু শুধু তোর বাবার কথায় বিয়ে করার প্রয়োজন তোর ছিল না। রিজুর উত্তপ্ত চোয়াল, উত্তেজিত মুখের আদল দেখে শুদ্ধ হকচকিয়ে গেল। হুট করে শান্ত থেকে অশান্ত হয়ে যাওয়ার কারণ বুঝল না। রেস্টুরেন্টে খেতে বসা সবাই অবাক হয়ে ওদের দিকে চাইল হুড়মুড়িয়ে। ঘটনা সামাল দিতে শুদ্ধ আস্তে করে রিজুকে বলল, ভাই, তুই এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? সবাই দেখছে আমাদের। রিজু নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, আশেপাশে খেয়াল করে নিজের খাওয়ায় মনোযোগ দিল। শুদ্ধ এক পল আবারও আশেপাশে চাইলো, এরপর খাবার শেষ করে বাইরে চলে এলো। দুই বন্ধুর মাঝে আর কথা হলো না, যে যার মতো করে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। দরজা খোলা ছিল। শুদ্ধ সোজা বাড়িতে ঢুকতেই দেখলো ওর খালারা এই সময় চলে যাওয়ার জন্য ব্যাগ প্যাক নিয়ে বের হয়েছে। নানুও চলে যাবে মামাদের সাথে। শুদ্ধ মামাদেরকে বলল, নানু আর কয়টা দিন এখানে থাকুক না, আমি কয়েকটা দিন পর না হয় রেখে আসবো। জমেলাও রাজি হলো, থাকলো। মেয়ের বাড়িতে খুব একটা আসতে পারেন না তিনি, বয়স হয়েছে কিনা একা চলাফেরা করাও মুশকিল। শুদ্ধর নানা ভাইয়েরও বয়স বাড়ে, একা কোথাও যাওয়ার হয় না। শুদ্ধর নানা বলেন, আমি বাসায় যাই ছেলে বউদের সাথে, তুমি না হয় কয়দিন পর এসো শুদ্ধকে নিয়ে। জমেলাকে রেখেই তারা চলে গেল। সারহা তখন দুপুরের খাবারের পর এটো প্লেটগুলো সিঙ্কে পরিষ্কার করছিল। জেসমিন তাকে ভালোভাবেই বলে দিয়েছে, এ বাসায় থাকতে হলে সব কাজকর্ম এক হাতেই সামলাতে হবে। এই বাসার নিয়ম এমনই, ছেলের বউ এলে শাশুড়িরা রেস্ট করবে, তারা কেন ছেলের বউ আসার পর সংসারের কাজ করবে? সারহার এতে খারাপ লাগে না, ওর কাজ করতে ভালোই লাগে। কিন্তু এই 2 দিনে বাসায় অতিরিক্ত মানুষ থাকায় কাজের পরিমাণও বেশি হয়ে গিয়েছিল, যার কারণে একা হাতে সামলাতে তার বেশ বেগ পেতে হয়েছে। থালা বাসনের পর পাতিলগুলোও পরিষ্কার করতে শুরু করলো। শুদ্ধ টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি হাতে নিয়ে গিয়ে দেখলো পানি নেই, জগ খালি। জেসমিনকে বলল, মম, পানি শেষ হয়েছে, পানি আনো। তিনি সারাহাকে ডাকলেন, জগ নিয়ে যা, পানি খাবে আমার ছেলে। সারহা ওখান থেকেই গ্লাস নিয়ে পানি ভর্তি করে আনলো, শুদ্ধকে দিয়ে আবারও কাজে চলে গেল। পানির গ্লাস নিয়ে শুদ্ধ রুমে গেল। জেসমিন সেই দিকে তাকিয়ে মায়ের জন্য পান বানাতে বসলো। সাহারা তখন দেখলো সারহা সেই সকাল থেকে এক হাতে কাজ করেই যাচ্ছে। তিনি এগিয়ে এসে ছেলের বউকে বললেন, কি করছো তুমি? জেসমিন মাথার কাপড় ঠিক করতে করতে বলল, মা পান পাতা চাইছে তাই আনছিলাম। সে নিয়ে যাও, কিন্তু তোমার পোলার বউ যে না খাইয়া সকাল থেকে কাজ করতেছে, তা দেখবা না? জেসমিন কপাল জড়িয়ে বলল, আমি কি ওর খাবার নিয়ে তালা দিয়ে রাখছি?
ও নিয়ে খেতে পারে না? সবাইকে তো নিজেই খাবার বেড়ে দিল। আমি তো আর পাতিল ধরিনি আম্মা। আমায় কেন বলছেন? এসব কেমন কথার সাইজ? এভাবে বলতে আছে? ছোট মেয়েটা সারাটা সকাল থেকে নিজে নিজে রান্না থেকে পাতিল পরিষ্কার করছে, আর তুমি খবর নিবা না? তোমার পোলার বউ খাইলো কি খাইলো না? তোমার সাথে কি আমি এরকম করেছি কোনোদিন? জেসমিনের গলার স্বর এবার জোরে শোনা গেল। পান পাতা হাতে নিয়েই দাঁড়িয়ে বলল, আমার সাথে এরকম কেন করবেন আপনি? আমার আর ওর সব কি এক হলো? আমার একটা পরিবার আগে থেকেই ছিল, আর আমার মা বাবা আমায় যথেষ্ট আদরে মানুষ করেছে। আপনার বাড়িতে আমায় জোর করে বিয়ে দিয়ে তারা বিদায় করে দেয়নি, উল্টো আমাকে দেখে পছন্দ করে এনেছিলেন আপনি আর শ্বশুর বাবা। তাহলে আমার সাথে এরকম কেন করবেন আপনারা? কারণ তো দেখি না। আমাকে যেমন আমার বাবা মা আদরে রেখেছিলেন বিয়ের আগে, সেই একইভাবে করতে চেয়েছিলেন আপনারা। তাই আমার সাথে ওর তুলনা আপনি করবেন না আম্মা, এই আমি বলে দিলাম। সাহারা আবারও কিছু বলতে চাইলে জেসমিন বলে, আম্মা, আপনার যদি ওর প্রতি বেশি দরদ বা মায়া লাগে তাহলে আপনিই যান না, গিয়ে খবর নিন খেয়েছে নাকি খায়নি। জেসমিন চলে গেল। সাহারা আলম সেই দিকে তাকাতেই কিচেনে চলে গেল। সাহারা তখন আরেকটা পাতিল হাতে নিয়েছে পরিষ্কার করার জন্য। সাহারা গিয়ে বললেন, খেয়েছিস তুই? হ্যাঁ দাদি। আমাকে নিয়ে এত ভেবো না তুমি। সাহারা ওনার ডান হাত দিয়ে সাহারার বাহু ধরে সামনে ঘুরিয়ে আনলো। কাঁদছিলি? কাঁদিস না। আমায় খাবার নিয়ে মিথ্যাও বলিস না তুই। আমি জানি তোকে, তুই কেমন। যা ভাত খেয়ে নে, সকাল থেকে না খেয়ে আসিস। আমি তোকে খেতে দেখি নাই, দুপুরেও খেলি না। শুদ্ধটাও তো বাইরে থেকেই খেয়ে এসেছে। মন খারাপ করে থাকিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি মন খারাপ করিনি দাদি, আমি বুঝি। চল, খাবি আমার সাথে। বিকালে শিহাব আলমের সাথে ব্যাপক কথা কাটাকাটি চালালেন জেসমিন। কারণ বাসার বউ বাসায় থাকবে, হোস্টেলে থাকার মানেই হয় না। একে এই মেয়ের পিতৃ পরিচয় নেই, কেমন না কেমন মানুষের রক্ত বইছে কেউ জানে না। যদি খারাপ কিছু করে ফেলে, তার ছেলে বউ নিয়ে অনেক কথা শোনাবে মানুষ। এর চেয়ে যেমন আছে তবু বাসায় থাকো। আমি সারাকে বাসার বাইরে যেতে দিব না। আহ জেসমিন, বোঝার চেষ্টা করো। আর মাত্র একটা বছর, এরপর না হয় বাসায় থেকেই ও মাস্টার্স করবে। এমনিতেই ওই মেয়ের জন্য সমাজের নানান মানুষ নানান ধরনের কথা শোনায় আমায়। এখন আবার আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়েও হয়ে গেছে। এখন বিয়ের কোনো অঘটন রটালে আমি কিন্তু একদম ছাড়বো না ওই মেয়েকে। এমনিতেই তুমি আলাদা রুমে থাকার পারমিশন দিয়েছো আমায় না জিজ্ঞাসা করে। এখন কিছুতেই আমি বাসা থেকে যেতে দিব না। সব কিছু তোমার সিদ্ধান্তে হবে না। আচ্ছা আচ্ছা, না হয় সামনের বছর থেকে বাসাতে থেকেই পড়াশোনা করবে। এই বছরটা তাহলে আমার ছেলের বউকে বলে দিও যেন তেন নাটক মা দেখিয়ে যেন বাসায় কে কয়েকদিন এসে থাকে, সেই কয়েকদিন আমার ছেলের বউ হিসাবেই থাকে, আর তাও ছেলের সাথে। জেসমিন চলে যেতেই শিহাব আলম কপাল কুঁচকে ভাবলেন কিছু, তারপর বিড়বিড় করে উচ্চারণ করলেন, এই মহিলা আসলে কেমন? মম, তুমি ওকে আবার এই রুমে নিয়ে এসেছো কেন? কি হচ্ছে কি সব? ওনা গতকাল রাতে ড্যাডকে বলে ওর রুমে চলে গেল, আজ আবার কেন নিয়ে এলে? আনলাম শুদ্ধ, ও তোর বউ। ও কেন এখন এই রুমে না থেকে ওই রুমে থাকবে? ওর ইচ্ছে মম। ওইসব নাটক দেখার সময় আমার নেই। বিয়ে হয়েছে, এখন একটা সংসার হবে। আর আমি চাই না একটা মেয়ের জন্য আমার ছেলেরও সংসার না হোক। যেহেতু ওর সাথে বিয়ে হয়েছে, আগে পরে ওকেই সংসার সাজাতে হবে। তাই ও এই রুমেই থাকবে। আমি আর কোনো কথা শুনছি না। বলেই জেসমিন চলে গেলেন। সারহা অসহায় চোখে তাকিয়ে দেখল শুদ্ধকে। শুদ্ধ কপালে ডান হাত চেপে বলল, ঝামেলা। দাঁড়িয়ে আছিস কেন? কি করব? মিনমিন করে কথা বলবি না, ওইসব আমার কানে আসে না। একটু বল প্রয়োগ করে তবেই কথা বলবি, যেন আমি ক্লিয়ার শুনতে পারি। বোঝা গেল? হুম। শোন, মম যেহেতু তোকে আলাদা রুমে থাকতে দিবে না,
তাহলে তুই আর ওই রুমে থাকতেও পারবি না। বাধ্যগত হয়ে এই রুমেই তোর সাথে আমাকে থাকতে হবে। যে কয়েকটা দিন বাসায় থাকবি, এসে সেই কয়েকটা দিনই এই রুমেই থাকবি। যা, শুয়ে পড় এখন। তাহলে আমি কোথায় শোবো? কোথায় আর থাকতে বলি বল? বিছানার অর্ধেক তোর আর অর্ধেক আমার। আমি কোন পাশে? এক পাশ নিলেই হয়। পরের দিন সারহা শুদ্ধর সাথে কলেজে এলো ক্লাস করতে। শুদ্ধ এই কলেজেরই ইংরেজি ডিপার্টমেন্টের একজন টিচার, আর সারহা অর্থনীতি ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্রী। সামনেই ফাইনাল দিবে সে। শুদ্ধর সাথে এই প্রথম কলেজে এলো। সে এতদিন হোস্টেলে থেকেছে, তাই ওর সাথে আসার প্রয়োজন হয়নি কখনো। গেটের সামনেই সারহাকে নামিয়ে দিল শুদ্ধ। সারহা নামতেই রিয়া এলো দৌড়ে, ওকে জাপটে ধরে বলল, এলি তাহলে আজ? আমি ভাবলাম জামাই পেয়ে আর পড়াশোনার কথাই মনে নেই তোর। তারপর বল, স্যার আদর কেমন করে তোকে? তুই কিন্তু খুব পাজি হয়েছিস, তা জানিস? সে যাই হই, যা জিজ্ঞাসা করলাম তাই বল। কি বলবো? স্যার আগে থেকে চেঞ্জ হয়েছে? না, সেই রকমই আছে। সেই রকমই মানে? আমায় পছন্দ করে না। কি বলিস এইসব? এখন তোদের বিয়ে হয়ে গিয়েছে, তাতে? স্যার কি তোকে স্ত্রী হিসাবে মেনে নেয়নি? না। না মানে? তাহলে বিয়ে কেন করলো? পাপার কথায়। রিয়া থেমে গেল, দাঁড়িয়ে বলল, মানে আঙ্কেল বলেছে বলে? সারহা রিয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল হেসে বলল, তুই কি ভেবেছিলি শুদ্ধ আমায় নিজের পছন্দে বিয়ে করবে? সে আমায় অনেক আগে থেকেই অপছন্দ করে রিয়া। তুই সবটাই জানিস প্রথম থেকেই। আমার ছায়া দেখতেও তিনি পছন্দ করেন না। সেখানে বিয়ে? আমার মতো মেয়েকে বিয়ে করা যায়? পাপা খুব খুব চিন্তায় ভেঙে পড়েছিলেন। আমার জন্য বারবার চেষ্টা করেও ভালো পাত্র পাচ্ছিলেন না। এরপর আর কি, শুদ্ধকেই তিনি ব্ল্যাকমেল করে বিয়ের জন্য রাজি করালেন। রিয়া বুঝল সারহার মনের ব্যথাটা। সারহাকে সে অনেকগুলো বছর দেখে আসছে। মেয়েটা একটু অন্যরকম। কিসে খারাপ লাগে, কিসে ভালো লাগে, তা কাউকেই বলতে বা বোঝাতে চায় না। এই যে যার সাথে বিয়ে হলো, সে যে তাকে মেনে নিচ্ছে না, এতেও ওর কোনো অভিযোগ নেই। কেন নেই? ও করতে চায় না কারোর কাছেই অভিযোগ। একদিন সব ঠিক হবে রে সারহা। তোর জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেই দিন কেন আসে না রে রিয়া? আমার মা বাবা কেন আসে না? কারা ওরা? আমার জানতে ইচ্ছে করে রিয়া। আল্লাহ তাআলা চাইলে একদিন দেখা পাবি তাদের সারহা। রিজু, আমার সাথে কথা কেন বলছিস না? রিজু হাতের কাগজগুলো রেখে বসলো চেয়ারে। অফিস রুমে বসে ক্লাস শুরু করার আগে পার্টটা দেখছিল। সেও এই কলেজেরই একজন রসায়নের শিক্ষক। রিজু শুদ্ধর কথা শুনে বলে, কি বলবো? ওভাবে কাল চলে এলি কেন? এমনি রে, ভালো লাগছিল না আর। শুধু শুধু অমন করছিলি? শুধু শুধু অমন করেছিলি কেন? তাছাড়া আর কি, আমি আর ও সারা রাত শুধু চিন্তা করেছিলাম। তুইও না এমনি এক ভাবনা মাথায় নিয়ে থাকিস। তারপর বল, কত দূর এগিয়ে নিলি সম্পর্ক? পারছি না। কেন পারছিস না? ক্লাস শেষে ক্যান্টিনে আসিস। আচ্ছা, তুইও যা, ক্লাসের টাইম হলো বলে। হুম। সারাহা আর রিয়ার ক্লাস শেষ হলো বেলা 12টায়। দুজনে ক্যান্টিনে বসে নোটসগুলো দেখছিল। তার মাঝেই ক্যান্টিনে পরিচিত তিনটি মুখ দেখে রিয়া সারহাকে ইশারা করলো কিছু একটা। সারহা মুখ তুলে দেখল শুদ্ধ, রেজাউল, রিজু আর সৃষ্টি ম্যাম। রিয়া জ্বলে উঠে সৃষ্টিকে রিজুর পাশে দেখে, চল সারাহা, চলে যায়। ড্রামা কুইন এসেছে, আমার সহ্য হয় না। আরে তুই কি সব যাতা ভাবছিস? রিজু ভাইয়া তো সৃষ্টি ম্যামকে গার্লফ্রেন্ডের নজরে দেখেই না। তুই দেখে বুঝিস না? না দেখলে কি হবে, ও তো ঠিকই দেখে। আমি আজই বাসায় গিয়ে ছোট মাকে বলে দেব। তুই এমন হিংসুটে হলি কি করে? কি করে আবার? তুই জানিস রিজু ভাইয়া বাসায় আমার সাথে কথাই বলে না হেসে হেসে। কলেজে এসে তো একেবারেই না। অথচ দেখ সৃষ্টির বেলায়, ওরা তিনজন ভালো বন্ধু। বন্ধু না ছাই। সারহা বিরক্ত চোখে চাইল সৃষ্টির মুখপানে। অমনি আরেক জোড়া চোখ খেয়াল করলো সারহা। যে চোখ দুটো ওর দিকেই তাক করা ছিল। মানে কি, সে এতক্ষণ ওকে দেখছিল? সারহাও কেমন যেন বুকটা কেঁপে ওঠে। সাথে সাথে রিয়াকে বলল, চল বাসায় ফিরি।
শুদ্ধ দেখলো সারহা আর রিয়া চলে যাচ্ছে। এরপর দেখলো রিজুকে। মনে মনে অনেক কথার ঢেউ বয়ে গেল। শুদ্ধ ভেবেছে সারহা রিজুকে দেখেছিল। আচ্ছা, ওদের মাঝে কি কিছু আছে? আর এ কারণেই রিজু কাল অমন রিয়াক্ট করে বসেছিল সারহাকে নিয়ে। হতেও তো পারে। সারাদিন এই একটা কথাই শুদ্ধর মনে বারবার প্রশ্ন তুলে দাঁড়ালো। পরের ক্লাসগুলো আর সে ঠিকঠাক লেকচার দিতে পারল না। সারাহা আর ও আগে বাসায় চলে এসেছে। ও নিজেই সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরল বিকাল ৩টার দিকে। তখন বাসায় ফিরে সোজা রুমে গেল। সারাহা তখন বিকালের রান্নার প্রস্তুতি নিচ্ছিল। মাকে ডেকে বলল, মম, সারাকে একটু পাঠিয়ে দাও তো, আমার কথা আছে ওর সাথে। সারাহা এলো ১০ মিনিট পর। কি হয়েছে, ডেকেছেন কেন? তুই রিজুকে চিনিস? সারাহা কপালে ভাঁজ করে কিছু ভাববার ব্যর্থ চেষ্টা চালিয়ে বলল, হ্যাঁ, কেন? কিভাবে চিনিস? আমাদের কলেজের একজন টিচারকে কেন চিনব না? আর তাছাড়া উনি রিয়ার কাজিন। ও আচ্ছা, যা। সারহা চলে গেল। শুদ্ধ চোয়াল শক্ত করে কিছু বলল ধীরে ধীরে। পরের দিন সারাহাকে হোস্টেলে রেখে এলো শিহাব আলম। শুদ্ধও স্বস্তির শ্বাস ফেলল এতে। সারহা চলে যাওয়ার পর শুদ্ধ ওর রুমের বেলকনিতে গেল। জীবন নিয়ে কি ভেবেছিল আর জীবন কেমন হলো? মানুষ যা ভাবে বা যা ভেবে রেখে দেয় তা কখনোই পূর্ণতা পায় না। শুদ্ধর মনে আছে, যখন ওর বাবা রাস্তা থেকে সারহাকে এই বাসায় আনলো, তখন সারহাকে বাবার কোলে দেখেই ওর প্রথম হিংসে হয়েছিল। তখন শুদ্ধও যে বুঝদার ছিল তা নয়, মাত্র ৯ বছরের ছোট্ট একটা বাচ্চা। বাবা কি করলো? সেই মেয়ে এনে মায়ের কোলে তুলে দিল। তার মা আবার স্বামী ভক্ত মহিলা, যেই মেয়েকে নিজের মেয়ের মতো আগলে নিল। শুদ্ধর এতে আরও হিংসে হলো ওই সারহার প্রতি। ও এসেই প্রথমে বাবাকে, এরপর মাকে কেড়ে নিল ওর কাছ থেকে। একটা অজাত মেয়ে, রাস্তার মেয়ে এসে ওর বাবা মায়ের ভালোবাসায় ভাগ বসালো। সেই যে ছোটবেলা থেকেই ওর প্রতি একটা বিরূপ ধারণা জন্ম নিল, তা আর বদলালো না। বুঝতে শেখার পর যথাসম্ভব এড়িয়ে চলল সারহাকে। আর এরপর এরপর কি হলো? সেই অজাত রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েই তার জীবন সঙ্গী হলো। কেন? পৃথিবীতে এত মেয়ে থাকতে ওকেই কেন হতে হলো? শুদ্ধ জানে, ভাগ্য যে লেখা থাকে তার সাথেই কোনো না কোনোভাবে বিয়ে হবেই। আর এও জানে বাকি জীবন তাকে ওই মেয়ের সাথেই সংসার করতে হবে। হয়তো এক সময়ে দুজনে সংসারের তাগিদে কাছাকাছি আসবে, তবে এখন নয়। যে সময়টা এখন যাচ্ছে দুজনের জন্য, তাতে দূরত্ব বজায় রাখাই ভালো বলা যায়। কি করছিস সারহা? করছিলাম বাবা। তুমি কি কিছু করছো? বসে আছি। গেছিস তো 10 দিন হলো, বাসায় আসবি কবে? তুই কিন্তু বলেছিলি প্রত্যেক ছুটির দিন চলে আসবি। শুক্রবার গেল, এলি না যে। এই সপ্তাহে যাব। খেয়েছিস? হুম। আম্মু কি করছে? কি আর করবে, তোর দাদির সাথে বসে সিরিয়াল দেখছে। আমাকে বারবার করে বলেছে সামনের মাসে যেন তোকে একেবারে নিয়ে আসি, বাড়ির বউ বাড়ি থাকবে। আমাকে নিয়ে বাজে ধারণা করে আম্মু পাপা। শিহাবকে বলতে না দিয়েই নিজের মতো করে আরও বলে সারহা। মা বাবা কেমন ছিল কেউ জানে? হয়তো সত্যই আমি কোনো পাপের ফল হিসাবে এই ধরনীতে জন্মেছিলাম। তা না হলে কি আর আমায় ফেলে রেখে যাবে? কোনো ভালো মায়ের বৈশিষ্ট্য এরকম হবে না পাপা। আম্মু ভাবে আমি যদি বাইরে থেকে খারাপ এবং খুব খারাপ সংস্পর্শে নষ্ট হয়ে যায়, তাই বাসায় রাখতে চাই। আগে ছিলাম আশ্রিত, এখন তার ছেলের বউ। এখন কিছু রটলে তার ছেলের নামেও তো হবে পাপা। সময় বদলে যাবে রে মা, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন রাখি, হ্যাঁ? আচ্ছা, বলেই ফোনটা রাখলো শিহাব আলম। আজ কলেজে আগে আগে এসেছে শুদ্ধ। গতকালের ক্লাস টেস্টের বেশ কিছু খাতা দেখা বাদ রয়ে গেছে, সেগুলো আজ ক্লাস শুরুর আগেই দেখতে হবে। কলেজে এসে গাড়ি পার্ক করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যেতেই দেখা হলো সারহার সাথে। এই কয়েকটা দিনে তাদের সামনাসামনি দেখা হয়নি বললেই চলে। দূর থেকে দেখছে, কথা হয়নি। শুদ্ধ ওকে দেখে থেমে গেল। ওর কি সারহার সাথে দুটো কথা বলা উচিত এখন? না বললে কি বিষয়টা খারাপ দেখায় না? ওর ভাবনার মাঝে সারহা ওকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো।
শুদ্ধ মনে মনে অপমানিত হলো। ওকে কি সালাম দেওয়াও যায় না? কই, রিজুর সাথে দেখা হলে তো সে হেসে হেসেই সালাম দিয়ে এটা ওটা জিজ্ঞাসা করে, তার বেলায় এই ব্যবহার কেন? সারহা সারহা চলে যাচ্ছিল, সিঁড়ির শেষ মাথায় এসে থামলো, পিছু ফিরে বলল, কিছু বলবেন? এখানে কেন এসেছিলি? আজ ক্লাস নেই? আছে। তাহলে? রেজাউল স্যারের সাথে দরকার ছিল। শুদ্ধ আর শোনার ইচ্ছা হলো না, ভারী গলায় বলল, কলেজ শেষে আমার জন্য অপেক্ষা করবি। সারহা, আমার মনে হয় শুদ্ধ স্যার ভুলেই গেছে যে তুই এখানে ক্লাস শেষে তার জন্য অপেক্ষা করবি। কই, আসছে না তো। ক্লাস শেষ করেছি তো 40 মিনিট আগে। দেখা করার হলে এখন চলে আসতো এত সময়। দেখ, স্যার বলে ভুলে বসে আছে। আচ্ছা, এক কাজ কর, কল দে তোর ওই শুদ্ধ স্বামীকে। আমার কাছে ওনার নাম্বার নেই। রিয়া আর মায়া আশ্চর্য বনে চেয়ে রইল, কি বলছে এই মেয়ে? এতগুলো বছর একসাথে একই বাসায় থেকেছে, এখন আবার বিয়েও করেছে দুজন, অথচ নাম্বার নেই। তাহলে কি করবি? সারহা বিহ্বল নেত্রে আশেপাশে দেখে বলল, আর কি করব, চল, চলে যায়। ওরা তিনজনে হোস্টেলে ফিরে গেল। শুদ্ধ নিজের ক্লাস শেষ করে দ্রুত বাইরে এলো। সারহাকে ক্লাস শেষ করার পর অপেক্ষা করতে বলেছিল, অথচ খেয়াল হলো মাত্রই, নিশ্চয় মেয়েটা ওর জন্য অপেক্ষা করেছে। গেটে এসে দেখলো সারহা নেই, আশেপাশেও দেখে পেল না। গেটের দারোয়ানকে শুদ্ধ জিজ্ঞাসা করলো, আঙ্কেল, এখানে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করেছিল? তিনি একটু ভেবে বলেন, তিনজন মেয়ে ছিল, এই 50 মিনিটের মতো, মাত্রই রিকশায় চলে গেল। ও, সেদিন আর দুজনের কথা হলো না। পরের দিন কলেজ করে সারহা বাসায় যাওয়ার জন্য তৈরি হলো। গত রাতেই শিহাব আলম তাকে বাসায় যাওয়ার জন্য কল করেছিলেন। সারহা বের হয়ে গেটে আসতেই দেখে শুদ্ধর গাড়ি। ও একটু আশ্চর্য বনে যায়, শুধু গার্লস হোস্টেলের গেটের সামনে, মানে ওর জন্য এসেছে? সারহা দাঁড়িয়ে থেকে নিশ্চুপ হয়ে, শুদ্ধ বিরক্ত হয়ে গাড়ির দরজা খুলে বাইরে এসে বলে, কিরে, উঠছিস না কেন গাড়িতে? আপনার গাড়িতে চড়ে যাব? কেন, আমার গাড়িতে কি সমস্যা? সমস্যা না মানে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। ওঠ। সারহা শুদ্ধর পাশের সিটে গিয়ে বসছে, একদম রোবটের মতো চুপচাপ, কোনো কথা নেই মুখে। চুপ করে আছিস কেন? কি বলবো? কাল অপেক্ষা করেছিলি, আমায় একবার কল কেন করিস নাই? সারহা বলতে পারল না যে আপনার নাম্বার আমার কাছে নেই, মোবাইল ছাড়া কলেজে গিয়েছিলাম। গুড। যে জন্য বাসায় যাচ্ছিস, ফুপি দাওয়াত করেছে? ও, ফুচকা খাবি? না, আমার পছন্দ না। কি বলছিস, সব মেয়েরাই ফুচকা বেশ পছন্দ করে, তুই করিস না? এভাবেই। এত চুপচাপ কেন তুই? সারাহা মাথা নিচু করেই বলল, আমি সবসময় কম কথাই বলি। এটাই তোর সমস্যা? সারাহা অবাক হয়ে শুদ্ধের দিকে ফিরে দেখে, এই লোক আজ ওর সাথে এত কথা বলছে কেন? কই, শুদ্ধ তো সারাহাকে দেখা মাত্রই এতদিন এড়িয়ে চলতো। সমস্যা? কেন? উচিত জবাব দিতে শিখেছিস, তাই না? হবে হয়তো। দুজনের আর কথা বলল না, সোজা বাসায় আসলো। সারহা সবাইকে সালাম দিয়ে শুদ্ধের রুমে গেল, না হলে আবার কথা শোনাবে জেসমিন। শুদ্ধ তখন ফোনে কথা বলতে বলতে রুমে এলো। সারহা বেলকনিতে ছিল, দ্রুত পায়ে রুমে এলো, সোজা রুম থেকে বের হয়েও গেল। বেলকনির দরজা দিয়ে কোনো এক ছেলের গলা ভেসে এলো। শুদ্ধ এগিয়ে গিয়ে দেখলো বাসার সামনে রাস্তায় একটা ছেলে দাঁড়িয়ে, ওর বেলকনির দিকেই তাকিয়ে উচ্চ স্বরে কিছু বলছিল। ছেলেটা শুদ্ধকে দেখেই ভয়ে চলে গেল গলির ভেতর। শুদ্ধ ভুরু কুঁচকে সারহার চলে যাওয়ার দিকে একবার দেখল, ফোন নামিয়ে বাইরে এলো। সারহা কিচেনে। ওই ছেলেটা কেন এসেছিল? বিরক্ত করতে? কি বলছিল? আমি ভালো না রে, শুনতে পাইনি। মিথ্যে কেন বলছিস? সারহা টলমলে চোখে শুদ্ধকে দেখল। ওই চোখে কি ছিল শুদ্ধ জানে না, তবে ওর বুকটা হুট করে চেপে আসলো, অসহনীয় ব্যথা তৈরি হলো। এর মানে উচ্চারণ করতে পারল না সে। চট করেই চোখ অন্যদিকে ফেরালো। তুই কি সবাইকে বলে বেড়াস যে তোর বাবা মায়ের পরিচয় নেই? সবাই কি করে জানলো? মম ড্যাড তো তোকে নিজের মেয়ের পরিচয়েই বড় করেছে। এখানে এসেছিস যখন তোর 2 বছর বয়স, তাহলে আশেপাশের মানুষদের জানার তো কথা না? ওই ছেলেটা তো সেই রকম কথাই বলছিল না,
যে কেউ বিয়ে না করলে কি হবে, ও কবে নিবে, কি বলছিল এসব? সারাহা তখন নীরবে কান্নায় ভেঙে পড়েছে। কথা বলছিস না কেন গর্ধব? শুদ্ধ হনহন করে বাইরে বেরিয়ে গেল। সারাহা সেভাবেই রান্না করতে লাগলো। পেছনে জেসমিন দাঁড়িয়ে রইল। মেয়েটাকে তিনি ছোট থেকেই মানুষ করেছে, মাঝে মাঝে মায়া কাজ করবে না তা কি হয়? তিনিও জানেন সারহা ওকে যথেষ্ট সম্মান করে, কিন্তু ছেলের সাথে তার স্বামীর জোর করে বিয়ে দেওয়াতে কষ্ট পেয়েছেন তিনি। শুদ্ধ ফিরল মাঝরাতে, জানালো বাইরে থেকে খেয়ে এসেছে, সে এখন আর কিছু খাবে না। রুমে গিয়ে সারহার অপর পাশে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। পরের দিন বেলা 10টার দিকে দুজনে বের হলো অনিতাদের বাসায় যাওয়ার জন্য। রাস্তাতে আজ আর আগের দিনের মতো শুদ্ধ কথা বলল না, সারাহাও বলল না। শুদ্ধ গাড়ি থামালো অনিতাদের বাসার সামনে। সারাহা নামতেই অনিতা এসে ওকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গেল। অনিতার মা খুব খুশি হলেন ওদের দেখে। তিনি দুজনের জন্য নাস্তা সাজিয়ে আনলেন। এরপর দুপুরের খাবার শেষ করে দুজনে রেস্ট নেওয়ার জন্য পাঠালেন। অনিতা অনাহিতা মিলে সারাহার সাথে গল্প করছিল। শুদ্ধ চিপস নিতে নিতে বলল, কি গল্প করছিস তিন ছাগলে? ছাগল? আমার আশেপাশে সব সময় ছাগলেরাই বাস করে। সারহা চুপ থাকলেও অনিতা আর অনাহিতা মুহূর্তের মাঝে ঝগড়া শুরু করে দিল শুদ্ধর সাথে। ওদের মা এসে বলল, কি হয়েছে রে? দেখো না, ভাইয়া আমাদেরকে ছাগল বলে উপহাস করছে। ধুর, থাকবই না। এই সারাহা ভাবি, চলো আমাদের ফ্ল্যাটের 6 তলায় একজনের সাথে দেখা করতে তোমাকে নিয়ে যায়। কার সাথে? আগে চলো তাহলে বুঝবে। আমরা ওনাকে ভালো মা বলে ডাকি। ওনার যার কুলে কেউ নেই, একা থাকে। চলো। সারাহা ওদের সাথে গেল। দরজা খুলতেই এক মাঝবয়সী নারীর মুখ দেখা গেল। সারাহা অপলক দৃষ্টিতে দেখল ভদ্র মহিলা অনিতা আর অনাহিতাকে। বলল, এসো তোমরা, আজ স্কুলে যাওনি? না, আজ ভাবি আর ভাইয়া এসেছে তাই যায়নি, তোমার সাথে দেখা করতে আনলাম। বেশ করেছো, এসো মা। তোমার নাম কি? সারা। ও, এসো এসো, কেউ নেই বাসায় আমি ছাড়া, অস্বস্তি পাওয়ার দরকার নেই। বসো, আমি কপি করে আনছি। সারহা পুরো রুমে চোখ বোলালো। ভদ্র মহিলা এসে বসলেন, নানান ধরনের গল্প করলেন। সারহা চলে আসার সময় তিনি বললেন, তোমার গলায় এই কাটা দাগটা? সারহা চোখ নামিয়ে বলল, জন্ম থেকে। উনি ভুরু কুঁচকে চেয়ে রইলেন, তবে কিছু বললেন না। এটা কি শিহাব আলমের বাসা? জি। কে আপনি? আমাকে চিনবেন না, আমি ওনার সাথে দেখা করতে এসেছি, খুব দরকার ছিল। আচ্ছা আসুন, ভেতরে আসুন। আপনার নাম? নমিতা হক। সারহা আমার নিজের মেয়ে না, আমি ওকে 24 বছর আগে কুড়িয়ে পেয়েছিলাম রাস্তার পাশে ময়লার আবর্জনার স্তূপে। ছোট বাচ্চা ছিল, ওর রক্তে মাখামাখি শরীর, শুধু একটা কাপড় জড়ানো। গলার কাছে ওর কাঁটাটা ছিল, কেউ হয়তো ওকে শেষ করে ফেলার প্রস্তুতি নিয়েছিল। আমার দেখে মায়া হলো, ব্যাস আমি নিয়ে এলাম। আপনি কেন ওর বিষয়ে জানতে এসেছেন? আমি আমি নমিতা সোফায় বসে এত সময় মন দিয়ে কথাগুলো শুনছিল। চোখের জল অবাধে গাল বেয়ে গড়িয়ে আসছে বারবার। জিহ্বার আগা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি একজন হিন্দু পরিবারের মেয়ে, ছোটবেলা থেকে সেই পরিবারেই বড় হয়েছি। তারপর কলেজ জীবনে এক মুসলিম ছেলের সাথে সম্পর্কে জড়ালাম। পরিবারের বিরুদ্ধে, দুজন ইসলাম নিয়ে বিয়েও করে নিলাম। বছরের মাথাতে বিজয় আমাকে ডিভোর্স দিল বাবা মায়ের কথায়। ও ফিরে গেল ওর নিজের পরিবারের কাছে, আর আমি ফিরলাম আমার বাবা মায়ের কাছে। ফিরে গিয়েও সেই পরিবারে আমি জায়গা পেলাম না। কি করব, কার কাছে যাব, তাও জানলাম না। সেই রাতেই বের হলাম ঘর হারা হয়ে। রাস্তায় তখন মাঝে মাঝে ল্যাম্পপোস্টের আলো। আমি সেই রকমই একটা ল্যাম্পপোস্টের নিচে বসে পড়লাম, কাঁদতে কাঁদতে ভেঙে পড়লাম। আর তখনই এক অভিশপ্ত মানুষ আমায় ধরে বেঁধে নিয়ে গেল। ছোটার চেষ্টা চালিয়ে গিয়েছিলাম, পারলাম না। গাড়ি ছিল তার, আমি কারো সাহায্যও পেলাম না। তারপর তারপর আমার গর্ভে একটা মেয়ে এলো। যেদিন বুঝতে পারলাম আমি মা হব, সেই দিন আনন্দিত আমি হতে পারলাম না। আমি বুঝতে পারলাম না
কার সন্তান ওটা, বিজয়ের নাকি ওই অভিশপ্ত মানুষের? তারপর তারপর কোম্পানিতে চাকরি নিলাম একজনের সহায়তায়। যেদিন আমার মেয়ে হলো আমি বুঝতে পারছিলাম না কি করব এই মেয়েকে, তাই সিদ্ধান্ত নিলাম ওকে খুন করে দেব নিজ হাতে। তবুও এই নোংরা পৃথিবীতে বড় হওয়ার দরকার নেই ওর। কিন্তু পরপরই মনে হলো আমি মা, তাই ফেলে দিয়ে এলাম। আজ জীবনের এতগুলো বছর পর সেই দিন সারহাকে দেখে আমার মনটা কেমন কেমন করলো। ওর গলার দাগটা সব যেন ওই শিশুকেই মনে করিয়ে দিচ্ছিল। ভাই সাহেব, আমি শুধু জানতে চাই, ও কি আমার সেই মেয়ে? শিহাব আলম নমিতাকে সারহাকে যেদিন পায় সেই দিনের বর্ণনা করলেন। মিলে গেল সবটা। নমিতা জল ভরা নয়নে শিহাব আলমের কথা শুনলেন। আমি যে আমার মেয়েকে এত বছর পর শুধু চোখে দেখতে পারলাম, এও অনেক বড় পাওনা ভাই। আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি সত্যিই জানি না। ক্ষমা করবেন ভাই, আজ তাহলে আসি। শিহাব আলম চশমাটা ঠিক করতে করতে বলে। সে কি, মেয়ের পরিচয় পেয়ে গেলেন, দেখা করবেন না? না না, ওর সাথে আমি দেখা করার সাহস পাচ্ছি না। আমি শুধু মাঝে মাঝে দূর হতে ওকে দেখতে চাই। এই জন্যই আপনার কাছে এসেছিলাম। সারাহার সাথে কথা বলবেন না? কি বলবো, ওকে জবাব দেব কি ভাই? তার চেয়ে আপনার কাছেই ও ভালো থাকুক। পরিচয়টা না হয় কারোর অজানাই থাকলো, কি আসে যায়। সারহা আর শুদ্ধ একসাথে বাসায় ফিরল। সেই দিনের পর শুদ্ধ সারহার সাথে অনেকটাই ক্লোজ হয়েছে। একসাথে ঘুরে ফিরে সময় কাটানো, দুজনে দুজনের সব শেয়ার করা, বলা যায় ওদের মাঝে খুব ভালো একটা বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয়েছে এই কয়দিনে। বাসায় আসতেই জেসমিন সদর দরজা খুলে দিয়ে বলেন, আজ থেকে তুই আর আমার বাসায় জায়গা পাবি না সারহা। সারহা আর শুদ্ধ একসাথে অবাক হয়। কি বলছে এসব মা হুট করে? কি হয়েছে মম? কি ভুল করেছি আম্মু? ওই নোংরা মুখে আমায় আম্মু বলবি না তুই। সারহা মাথা নামিয়ে চোখে জল ফেলে শুদ্ধ চোয়াল শক্ত করে বলে, ওকে ওভাবে কেন বলছো মম? ওর সাথে আমি এর চেয়ে ভালোভাবে বলতে পারবো না শুদ্ধ। তুই ঠিকই বলেছিলি সেদিন, এই মেয়ে আসলেই পাপের ফসল। আমার সাজানো গোছানো বাড়িতে এ কি কাল সাপ আমি দুধ কলা দিয়ে পুষেছিলাম। এর মা আছে কিন্তু বাবা নেই। কে বাবা তারও হদিস নাই। এই মেয়েকে আমি ছেলের বউ কেন করলাম খোদা? শুদ্ধ কি বলবে ঠিক বুঝল না। অনেক চেষ্টার পর সারহার সাথে একটু একটু করে মানিয়ে নিচ্ছিল। সারহা সরল মনের মেয়ে হওয়াতে আরও সুবিধা হয়েছিল। আর এখন এখন জেসমিন ঠিক কি বলতে চাচ্ছে? কি হয়েছে মম? ড্যাড কেন কিছু বলছো না? শিহাব আলম স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এসব পাগলামো করো না জেসমিন। মেয়েটার সাথে কি এরকম ব্যবহার দেখাচ্ছ? ওকে ভেতরে আসতে দাও। না, আমার ছেলের পাশে ওর মতো মেয়ের জায়গা হতে পারে না। এমনিতে শুদ্ধ ওকে পছন্দ করে না, ওর সাথে থাকতেও চায় না। তুমি তুমি জোর করেছিলে না? ও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আর করতে হবে না শুদ্ধ। কেন? জেসমিন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সব বলে দিলেন। শুদ্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মাথায় কিছুই ঢুকছে না, সবটা শূন্য লাগছে। সারহার জীবন বৃত্তান্ত এমন কেন বের হলো, তাও এতগুলি বছর পর? এর চেয়ে তো আগের অজানাই ভালো ছিল, তাই নয় কি? শুদ্ধ খেয়াল করলো পাশে দাঁড়ানো সারহাকে। সারহা কেমন চুপ করে অনুভূতি শূন্য হয়ে আছে সবটা। ও কাঁদছে না কেন? ওর এরকম চুপ থাকা তো পছন্দ না শুদ্ধর। আকস্মিকভাবে সারহা হাঁটু ভেঙে পড়ল মাটিতে, মুখ থুবড়ে। শুদ্ধ ওকে ধরতে গেল। শিহাব আলম ছুটে এলেন ওকে ধরতে। শুদ্ধ আর ওর বাবা সারহাকে ধরে ভেতরে আনলো, সোফায় বসালো। সারহা তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। জেসমিন বিলাপ করতে করতে রুমে চলে গেছে। শিহাব আলম ওকে বুকে টেনে নিলেন। শুদ্ধ ওর সাথে ততটাও ক্লোজ হয়নি, আর এই সময় ওর পাশে থাকার কথা থাকলেও থাকলো না, রুমে চলে গেল। শিহাব বোঝালেন, এতে তুই কেন এত ভাবছিস সারহা? ওই মহিলা যে সবটা সত্য বলেছে তার তো কোনো নিশ্চয়তা নেই। আমরা কেন তার কথা বিশ্বাস করে নেব? তুই তো জানিস তোর আম্মু কেমন মহিলা, যার তার কথাই সহজে বিশ্বাস করে নেয়।
ওর কথায় চললে হবে? ওইসব মাথা থেকে ঝাড়া দে। আমি আছি তো। শুদ্ধ আমায় ছেড়ে চলে গেল পাপা। কোথায় যাবে? সব ঠিক হয়ে যাবে রে মা। এত ভাবিস না, আমি আছি না, সব ঠিক করে দেব। ও আমায় অনেক আগে থেকে ঘৃণা করতো, এখন তো আমার কথা বিশ্বাস ও করে নিল। আর ওই মহিলা যদি সত্যি আমার মা হয়, যদি সত্যি, তো আর না, কেউ মিথ্যাই বা কেন বলবে? আমি অনিতার সাথে গিয়ে ওনাকে দেখেছিলাম পাপা। আমার নিজেরও তখন কেমন অদ্ভুত লেগেছিল। তোমায় না বোঝাতে পারবো না পাপা, আমি কেন বেঁচে আছি। ওই মহিলা তো সঠিক সিদ্ধান্তই নিয়েছিল, কেন সেদিন মেরে ফেললো না? আমি কোথাও মুখ দেখাতে পারি না পাপা। সবাই আমাকে অপছন্দ করে, সবাই। আমার জন্ম পরিচয় এমন কেন হলো? সারাহ কোথায়? ওকে তো কাল রাতের পর থেকে আর দেখলাম না। ড্যাড, সারাহ কোথায়? ওকে তো কাল রাতের পর থেকে আর দেখলাম না। রুমেও যায়নি কাল রাতে? আমি ভেবেছি হয়তো লিভিং রুমে আছে। শিহাব আলম চুপচাপ নাস্তা করতে লাগলেন। জেসমিন খাবার এগিয়ে দিতে দিতে বলল, কী সব বলছিস তুই? রুমে যায়নি? না মম, রুমে নেই ও। রাতে কোথায় ছিল ও শিহাব? কাল তুমি ওভাবে বলার পর মেয়েটা খুব কাঁদছিল। শুদ্ধ ওকে কিছু না বলেই রুমে চলে গেল। ড্যাড, আমি ওকে কি বলতাম? আমি কাউকে সান্ত্বনা দিতে জানি না। আমি শিখিনি কাউকে সান্ত্বনা দিতে। আমি কি বলতাম তখন? ওর অতীত ও জেনেছে, আর আমি মনে করি জানাটা ওর অধিকারও। ওর অতীতে তো আমার হাত ছিল না। আমি ভেবেছিলাম রুমে এলে আমি ওকে বুঝাবো বিষয়টা, কিন্তু ও এলো না রুমে। আমি সারা রাত অপেক্ষা করছিলাম ওর আসার। ও তাহলে কোথায় গেল? হোস্টেল যায়নি তো? কল করো মম। জেসমিন কল করার সাহস পেল না। রাতে ওকে কিসব বলেছিল, মেয়েটা কি ভাববে না ভাববে আবার? শিহাব নিজেই কল দিলেন সারাহ র নম্বরে। প্রথমবার রিসিভ না করলেও পরের বার রিসিভ করল। শিহাব কথা বলে জানালেন, শুদ্ধ ও হোস্টেলে গেছে। কিছু বলেছে? বলেছে তুই চাইলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিস। ড্যাড, আমি কি? তুই ও কি? তুই তো তোর মায়ের মতোই মেয়েটার পরিচয় নেই বলে বিয়ে করতে চাইছিলি না। আমার জন্য বিয়ে করে ফেললি, তাও স্ত্রী হিসেবে মর্যাদা দিলি না। তোর মা চাইছিল তোর সাথে ওর সংসারটা হোক, তবে ওর কাজে যেন কখনো ফ্যামিলি নামে খারাপ না রোটে। আচ্ছা শুদ্ধ, তুই তো এবার জানলি ওর পরিচয়। তোর ও কি তোর মায়ের মতো সিদ্ধান্ত যে ও বাসায় থাকবে না? আমি ওকে সম্মান দিতে চাই ড্যাড, যা ওর প্রাপ্য। আর আমি সেদিন রাতারা চিহ্ন গের মাথায় ওসব বলেছিলাম। তুমি বলো ড্যাড, আমার যে বয়সে ওকে এনে আমার মায়ের আঁচলে তুলে দিলে, ও না এলে কি সেই আঁচলে আমিই থাকতাম না? অফিস থেকে ফিরে এসে প্রথমে তুমি ওর খোঁজ চাইতে, ও না থাকলে কি আমার খোঁজ চাইতে না? সময় দিতে ড্যাড আমাকেও, কিন্তু আমার মনে ধারণা জন্মেছিল ও না থাকলে সেই পুরো সময় তুমি আমাকেই দিতে। এই জন্যই তোমার আমার মাঝে এক দেয়াল তৈরি হলো। আমি বড় হলাম, আমার বন্ধুরা মাঝে মাঝে বলতো, তোর বাবা রাস্তা থেকে যাকে তাকে এনে বাসায় জায়গা দিয়ে ফেলে। যার জন্য তোর জায়গা হচ্ছে না, এ কারণে তুই হোস্টেলে থেকে পড়ছিস। আমি রিয়েলাইজ করলাম ড্যাড, ওরা সত্য বলতো, কারণ ওর জন্যই আমি বাসায় আসতে চাইতাম না। সে গেল বাচ্চাকালের কথা। তার মানে এই নয় যে এই সময় আমি ওর পাশে থাকব না। আমি সময় নিয়েছি এমনিই নয় ড্যাড, আমি ওর পাশে ছাড় মতো যেন চলতে পারি, যেন ভালো বন্ধুত্ব থাকে আমাদের মাঝে। আর আমার মনে হয় এই কয়দিনে আমাদের মাঝে সেই সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। আমি ওকে আনতে যাচ্ছি। শুদ্ধ গাড়ি নিয়ে বের হল। জেসমিন সেদিকে চেয়ে রইল। শিহাব তার সাথে গতকাল রাত থেকেই কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। আচ্ছা শিহাব কেন বুঝতে পারছে না? সে একজন মা, পরিবারের আর ছেলের ভালো সব মা চায়। সে যখন জানল ওই মেয়েটার জন্মপরিচয়, তখন কতটা অবাক হয়েছিল সে। ভাবতেই পারছিল না কিছু। আচ্ছা যাক, না হয় সারাহকে সে ছোটবেলা থেকে মায়ের মতো বড় করেছে, এরপর আবার সেই মেয়েই কিনা ছেলের বউ হলো, খারাপ লাগবে না? বাসায় চল। আমি যাব না। আপনি চলে যান। জেদ কেন করছিস? আমি তোকে নিতে এসেছি, আর তোকে না নিয়ে আমি ফিরব না। আমার ফেরার ইচ্ছে নেই।
আপনি ভাবতেও পারছেন না আমার মনে এখন কি কি চলছে। আমার কাল রাত থেকে বহুবার ইচ্ছে জেগেছে আমি রে যাই, কিন্তু বিবেকের কথা আমি সবসময় বর্জন করে এসেছি, আর এ বেলায়ও করেছি। আপনি চলে যান। আমি তোর স্বামী। তুই ফিরবি আমার সাথে, চল। আম্মু বেহায়া ভাববে। ভাববে না। মোম বুঝতে পেরেছে সবটা। আমাকে উনি অনেক দয়া দেখিয়েছেন শুদ্ধ। সেই ছোটবেলা থেকে যেখানে নিজের মা আমায় দয়া দেখায়নি। এরপর মেয়ের মতো বড় করলেন, এই আশায় যে একদিন আমি অন্য ঘরে চলে গেলে এই সব দায়িত্ব শেষ করতে পারবেন আম্মু। কিন্তু পাপার জন্য সব এলোমেলো হয়ে গেল। বিয়ের পর থেকে আমি লতারা চিহ্ন যায় তার সামনে মাথা তুলে কথা বলিনি, কারণ যে পাতে খাবার খেলাম সেই পাতেই তারা চিহ্ন দিলাম। তবুও আম্মু মানল কিছুটা। আর আজ আমি সব ঠিক করে দেব। তুই না সেদিন বললি আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু, তাহলে আজ এমন করছিস কেন? বন্ধু কি এমন করে? তোর কোনো পরিচয় লাগবে না, আমি আছি কি করতে। আমি দেব তোকে পরিচয়। তোর সবচেয়ে বড় পরিচয় তুই শাহরিয়ার শুদ্ধর বিয়ে করা বউ। সারা অপলক দৃষ্টিতে চেয়ে রইল শুদ্ধের মুখ পানে। চোখ থেকে তখনও জলের ধারা প্রবাহিত হচ্ছে। শুদ্ধ এগিয়ে আসে, ওর ডান হাত বাড়িয়ে সারার চোখের জল মুছে দেয়। খুব সন্তর্পণে কপালের মাঝ বরাবর তারা চিহ্ন মুয়াকে। সারা তখনও বিহবল নয়নে শুদ্ধকে দেখে যাচ্ছে। শুদ্ধর সাথে বাসায় চলে আসে। জেসমিন নিজের করা ভুলের জন্য ক্ষমা চাইতে গেলে সারা নিজেই ক্ষমা চায় তার কাছে অভিমান দেখিয়ে, সে ও তো চলে গিয়েছিল বাসা থেকে। শিহাব আলম ছেলের উপর বেশ খুশিই হলেন। আজকের পর আর সংসারে ঝামেলা হবে না। শুদ্ধ সারাহকে মেনে নিয়েছে। মেয়েটা সত্যই নরম রেশমের তুলোর মতো, একটুতেই সবার সাথে মানিয়ে নেয়। শুদ্ধ আর সারাহ মাঝে এখন আর দূরত্ব সৃষ্টি হবে না। ছেলে মেয়েরা নিজেদেরকে মানিয়ে নিয়েছে, এরকম একটা সংসারই তো শিহাব চেয়েছিলেন সারাহ জন্য। যাক, মেয়েটা ভালো থাকবে এখন থেকে। সমাপ্ত।